মা, আমার কথাটা তো শোনো। দূর, তোমরা শুধু তোমাদের কাজেই ব্যস্ত থাকো। তোমার অফিস আছে, বাবার অফিস আছে। আমি এত ধনী লোকের মেয়ে হয়েও আমাকে কেউ পাত্তাই দিতে চায় না। শোন রিমা, তুই তো বড় হয়েছিস, এবার তুই নিজের খেয়াল নিজে রাখতে শেখ। আমাদের তো কাজ আছে, আমরা সবসময় কাজেই ব্যস্ত থাকি, তুই তো জানিস। আর আমাদের কাজটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। তোর বাবা তো সারাদিন অফিসেই থাকে, যাতে তুই ভালো ভালো জিনিস কেনাকাটা করতে পারিস, আর আমরা তোকে সব খুশি দিতে পারি। মা প্লিজ এভাবে বলো না। আমি তো প্রত্যেকদিন শপিং করতে যাই না, বা রোজ রোজ আমি এত এত টাকা পয়সাও নষ্ট করি না। আমি ধনী পরিবারের মেয়ে হতে পারি, কিন্তু আমি এতটাও নিষ্ঠুর নই যে তোমরা দুজনে এত কষ্ট করে পরিশ্রম করছো আর আমি সেই টাকা উড়িয়ে দেব। আমি তো কখনোই উল্টোপাল্টা কাজে টাকা নষ্ট করি না। আমার বেশি টাকা পয়সা চাই না। তোমরা কেন আমাকে সময় দাও না? সবসময় কাজ নিয়েই তোমরা ব্যস্ত থাকো। রিমা প্লিজ এরকম বলিস না, আমাদের এসব কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা তোর তো কলেজ আছে, তুই কলেজে যাবি না? না, আমি কলেজে যাব না। আমি তো ভাবলাম আজকে তোমরা দুজনেই বাড়িতে থাকবে, তাই আমি তোমাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করব। কিন্তু তোমরা দুজনেই তো বেরিয়ে যাচ্ছ। বাবারও সময় নেই, তোমারও সময় নেই। ঠিক আছে যাও, তোমরা যে যার মতো বেরিয়ে যাও, আমি একাই বাড়িতে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোর যখন যেটা খাওয়ার ইচ্ছা হবে তুই অর্ডার করে খেয়ে নিবি, আর না হলে বাড়িতে সব জিনিসই রাখা আছে, একটু তৈরি করে খেয়ে নিস কেমন? আমি চললাম অফিসে। এই বলে টিনা দেবী এবং তার স্বামী রাজবল্লভ বাবু অফিসের জন্য বেরিয়ে যায়। আসলে টিনা দেবী এবং রাজবল্লভ বাবু তারা দুজনেই খুবই ধনী ছিল, আর তারা দুজনেই একটা অনেক বড় কোম্পানির মালিক। সেখানে অনেক অনেক লোকেরা কাজ করে। আর রাজবল্লভ বাবু এবং টিনা দেবীর একমাত্র মেয়ে ছিল রিমা। রিমা ধনী হওয়া সত্ত্বেও তার মনে কখনো শান্তি ছিল না। সে মন ভরে শপিং করতে পারত, ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারত, কিন্তু তবুও সে তার মনের কথা কাউকে প্রকাশ করতে পারত না। সে তার মাকে নিজের বন্ধু হিসেবে দেখতে চাইতো, কিন্তু তার মায়ের হাতে কখনো সময় থাকতো না। তাই রিমা সবসময় তার বাবা মায়ের প্রতি রাগ দেখাতো। একদিন, মা, বাবা, তোমরা কোথায় যাচ্ছ? এখন তো রাত 10টা বাজে। ও আচ্ছা, তোমরা মনে হচ্ছে বাইরে ডিনারে যাচ্ছ, তাই তো? তাহলে আমিও রেডি হয়ে আসি, আমিও তোমাদের সঙ্গে যাব। আরে না না, তোকে যেতে হবে না। আসলে দেখ না, আমার এক ক্লায়েন্ট ডিনারে ডেকেছে, তাই আমরা দুজনে মিলে ওদের বাড়িতে যাচ্ছি। ও আচ্ছা, আমি তো ভাবলাম তোমরা দুজনে মিলে ডিনার করতে বাইরে যাচ্ছ। তাহলে আমিও তোমাদের সঙ্গে যেতাম, তোমাদের সঙ্গে একটু সময় কাটাতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাড়িতেই থাক। আমি আর তোর বাবা ডিনার করে ফিরে আসবো। তাড়াতাড়ি আসার চেষ্টা করব কেমন? এই বলে রিমার বাবা মা গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে রিমার মন খারাপ থাকে, আর রিমা তার বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। আসলে রিমা সবসময় তার মায়ের কাছ থেকে বন্ধুর মতো আচরণ পাওয়ার আশা করে, কিন্তু নিজের বাড়িতে থেকেও রিমা সবসময় পরের মতো দিন কাটায়, আর সে নিজেকে কখনোই সেই বাড়ির মেয়ে হিসেবে মনে করতে পারত না। আমি তো বুঝতেই পারছি না, আমি এই বাড়ির মেয়ে নাকি আমাকে এই বাড়িটা দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। সবসময় বাবা মা আমাকে বাড়িতে রেখে চলে যায়। মা তো আমার সঙ্গে কথা বলারই সময় পায় না, সবসময় কাজ আর কাজ। আমি কি খাবো না খাবো কোনো খেয়ালই রাখে না। অথচ বাবা মা কি খাবে সকালবেলা উঠে আমি ওনাদের জন্য রান্না করে দিই। না, এসব ভাবনা চিন্তা করলে চলবে না। কালকে সকালবেলা উঠে আমি কলেজে চলে যাব। এমনই ভাবনা চিন্তা করতে করতে রিমা ঘুমিয়ে পড়ে, আর তার বাবা মা ডিনার করে অনেক রাত করে বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা রিমা নিজের খাবার বানিয়ে নিয়ে কলেজে চলে যায়, আর সে তার বাবা মাকে কোনো কথা বলে না, কারণ রিমার মন প্রচন্ড পরিমাণে খারাপ ছিল। আর কিছুক্ষণ পর টিনা দেবী এবং রাজবল্লভ বাবু যখন ঘুম থেকে ওঠে, তখন তারা তাদের মেয়েকে দেখতে পায় না। তুমি এত চিন্তা করো না, ও মনে হয় কলেজে বেরিয়ে গেছে। অনেক দূরে কলেজে যেতে হয় তো, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে, হয়তো কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে। এভাবেই তারা রিমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। দেখতে দেখতে আরো কিছুদিন অতিবাহিত হয়। একদিন টিনা দেবী এবং রাজবল্লভ বাবু রিমাকে বলে, শোন রিমা, তোর জন্য একটা খুশির খবর এনেছি, তুই শুনলে খুবই খুশি হবি। আমি আবার কি কথা শুনে খুশি হব? তুমি আগে তোমার মেয়েকে সময় দিতে শেখো, তাহলেই আমি খুশি হব। আর তোমার কাছে আমি তো শুধু একটু সময় চাই, তোমরা বাবা মা হয়েও আমাকে সময় দাও না। উফ রিনা, তুই আবার একই কথা বলছিস। আমরা তোর বাবা মা, আর আমরা তোকে সময় দিই না, তুই এটা বলতে পারলি? আচ্ছা বাদ দে,
এখন এসব ছাড়। আমি আর তোর বাবা তোর জন্য একটা ছেলে দেখেছি। ছেলেটা খুবই ধনী, আর ওই ধনী পরিবারে গেলে তুই অনেক সুখে থাকতে পারবি। আমি তোমার বাপের বাড়িতেও ধনী পরিবারে থেকে মোটেই খুশি নেই, কারণ এটা তোমার বাড়ি বলে মনেই হয় না। তাহলে শ্বশুর বাড়ির লোকেরা আমাকে কি নিজের বলে মনে করবে? আর ওটা তো আমার শ্বশুর বাড়ি। আর ধনী লোকেরা কখনোই নিজেদের ফ্যামিলির ভ্যালু বোঝে না, কেউ কাউকে পাত্তা দেয় না, সবাই নিজেদের মতোই জীবন কাটায়। আর আমি সেটা নিজের বাড়িতে থেকে বুঝতে পেরেছি। আর আমি জানি শ্বশুর বাড়িতে গিয়ে আমার সঙ্গে ঠিক একই জিনিস হবে। আমাকে নতুন করে আর কিছু বলতে হবে না। রিমা, তুই চিন্তা করিস না, তোর শ্বশুর বাড়ির লোকেরা খুব ভালো, আমি ওদেরকে খুব ভালো করেই চিনি। ওরা অতিথি আপ্যায়ন খুব ভালোই করতে পারে, আর বাড়িতে নতুন বৌমা আসলে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা ওদের থেকে ভালো আর কেউ পারবে না, বুঝেছিস? এতদিন পর তোমরা এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলছো। এর আগে তো কখনোই তোমরা এতটা সময় পাওনি, তাই আমাকে আর কোনো কথা বোঝাতে হবে না। তোমরা যখন এত করে বলছো, আমি বিয়েতে রাজি আছি। শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে যা ফেস করতে হবে আমি করে নেব। আমি জানতাম তুই রাজি হয়ে যাবি। এই শোনো, তুমি তাহলে পাত্রপক্ষকে বিয়ের জন্য হ্যাঁ বলে দাও, আর সোজা একটা বিয়ের তারিখ ঠিক করতে বলো। কিন্তু মা, ছেলেটাকে তো এখনো পর্যন্ত আমি দেখিনি, আর তুমি বিয়ের তারিখ ঠিক করতে বলছো? আরে তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। ছেলেটা তোর বাবার অফিসেই কাজ করে। এখন থেকে ছেলেটা ম্যানেজারের পোস্টে কাজ করছে, আর ছেলেটা খুবই ট্যালেন্টেড, খুব ভালো ছেলে। এই শুনে টিনা আর কোনো কথা বলে না, সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। টিনা দেবী এবং রাজবল্লভ বাবু তাদের একমাত্র মেয়ের বিয়ের ডেট ফাইনাল করে দেয়। এভাবেই আরো কিছুদিন কাটে, আর রিমার বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন টিনা দেবী এবং রাজবল্লভ বাবু তাদের একমাত্র মেয়ের বিয়েতে কোনো রকমের কমতি রাখেনি, আর এভাবেই রিমার সঙ্গে আদিত্যর বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিমা তার বাবা মাকে বলে, মা, বাবা, আজকে তোমরা আমার কথা মতো সবকিছু করেছো, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমি যে তোমাদেরকে ছাড়া কখনোই থাকিনি। আমি শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে থাকবো? আমি তো কোনো কাজও ঠিকঠাক ভাবে জানি না। আমি ওখানে গিয়ে কি করব মা? তোকে তাই নিয়ে চিন্তা করতে হবে না, ওরা অনেক ধনী, ওদের বাড়িতে অনেক কাজের লোক আছে, তোকে কিছুই করতে হবে না। তুই এখন ওই বাড়ির নতুন বৌমা, আর তোর শাশুড়ি মা বলেই দিয়েছে নতুন বৌমাকে চুপচাপ ঘরে বসিয়ে রাখবে, তোকে কোনো কাজ করতে দেবে না। এই শুনে রিমা খুবই খুশি হয়, আর সে তার বাবা মাকে বিদায় জানিয়ে চোখে জল নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রিমা আদিত্যর সঙ্গে কিছুক্ষণের মধ্যেই শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, আর রিমার শাশুড়ি মা তখন খুবই খুশি হয়ে রিমাকে বরণ করে বাড়িতে তোলে। বৌমা, তুমি এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। এই দাঁড়াও দাঁড়াও, প্রথমে আমি আমার নতুন বৌমাকে বরণ করি। আমি তো ভুলেই গেছি, তোমাকে দেখে আমি সব ভুলে যাচ্ছি, বুঝলে বৌমা? এই বাবা, তুমি আবার এত সব কি নিয়ে এসেছো? আসলে আমার বাবা মা আমাকে যৌতুকে অনেক কিছুই দিয়েছে, আমি সেগুলোই নিয়ে এসেছি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে তো, তাই আমার বাবা মা আমাকে খালি হাতে পাঠায়নি। এ কি বৌমা, না না, এটা তো তোমার বাবা মা একদমই ঠিক করেনি। আমরা কতবার করে বললাম যৌতুকে আমাদের কিছুই চাই না, তাও তোমার বাবা মা এসব পাঠালো। আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দাও, আমি তোমাকে বরণ করি, এসো। এই বলে অঞ্জলি দেবী তার নতুন বৌমাকে বাড়িতে নিয়ে যায়, আর রিমাকে সোফার উপর বসিয়ে দেয়। সেই দিন থেকেই শুরু হয়ে যায় নতুন বৌমার আপ্যায়ন। বৌমা, তুমি আসবে বলে আমি তোমার জন্য অনেক কিছু খাবার বানিয়ে রেখেছি। আমি জানি আমার বৌমা এই খাবারগুলো খেতে পছন্দ করে। কিন্তু মা, আপনি কিভাবে জানলেন আমি এইসব খাবার খেতে পছন্দ করি? আর হ্যাঁ, আসলে বাইরের খাবারের থেকে আমি বাড়ির খাবারই বেশি পছন্দ করি। আমি তোমার বাবা মায়ের কাছ থেকে সবকিছু জেনে নিয়েছি, তাই বাইরে থেকে খাবার অর্ডার না করে আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। নাও নাও, খাবারগুলো খেয়ে বলো কেমন হয়েছে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রিমা খুবই খুশি হয়, কারণ এর আগে রিমার জন্য কখনোই তার মা নিজের হাতে খাবার রান্না করেনি। আর আজকে শ্বশুর বাড়িতে এসে প্রথম দিন তার শাশুড়ি মা নিজের হাতে রান্না করে বৌমাকে খেতে দেয়, আর যা দেখে সীমার চোখে জল চলে আসে। এমনকি রিমার শাশুড়ি মা তখন রিমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। এর ফলে রিমা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সেদিন রাতটা অনেক ভালোভাবেই কাটে। পরের দিন সকালবেলা রিমা যখন সকাল সকাল ঘুম থেকে ওঠে, তখন তার শাশুড়ি মা অঞ্জলি দেবী বলে, আরে বৌমা, তোমাকে এখন উঠতে হবে না, আজকে তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না, ঠিক আছে? আর শুধু আজকেই কেন, আমাদের বাড়িতে কখনোই তোমাকে রান্না করতে হবে না। আমাদের বাড়িতে অলরেডি 3-4টে কাজের মেয়ে আছে, ওরাই সব রান্না বান্না করে। আর তুমি যেহেতু আমার বাড়ির নতুন বৌমা, তাই এই কিছুদিন আমি নিজের হাতে তোমাকে খাবার রান্না করে খাওয়াবো। তুমি যাও, এখন তোমার রুমে যাও। কিন্তু মা,
এটা তো আমাদের নিয়ম, তাই না, যে নতুন বৌমাকে শ্বশুর বাড়িতে এসে পরের দিন সকালে রান্না করতে হয়। আরে বাবা, তুমি রাখো তো তোমার নিয়ম, যাও তুমি ঘরে যাও। কালকে তো অনেক রাত করে তুমি ঘুমিয়েছো, এত সকালবেলা উঠে পড়লে কেন? খাবার রান্না হয়ে গেলে আমি তোমাকে ডেকে নেব, তুমি যাও। শাশুড়ি মায়ের কথা শুনে রিমা আবার নিজের ঘরে চলে যায়। রিমা তার শাশুড়ি মায়ের ব্যবহারে খুবই খুশি ছিল। শুধু শাশুড়ি মা নয়, শ্বশুর বাড়ির সকলের ব্যবহারেই রিমা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ সকলে মিলে খুব ভালো মতো নতুন বউয়ের আপ্যায়ন করে। অঞ্জলি দেবী এবং তার মেয়ে পায়েল, রিমার শ্বশুর মশাই কৈলাস বাবু এবং রিমার স্বামী আদিত্য, তারা সকলেই নতুন বউকে অতিথি হিসেবে দেখে। এর ফলে রিমা শ্বশুর বাড়িতে খুবই আরাম করে দিন কাটায়। এমনকি সে বেলা 10টা বাজতে ঘুম থেকে ওঠে। সরি মা, আপনি আমাকে বেলা করে ঘুমাতে বলেছিলেন, কিন্তু আজকে একটু বেশি বেলা হয়ে গেছে। আমি এতক্ষণ ধরেই ঘুমাবো আমি নিজেই বুঝতে পারিনি। ওফো, আমি কি তোমাকে কিছু বলেছি? এত চিন্তা করতে হবে না। এসো এখন চুপ করে খেতে বসো। আমি তোমার শ্বশুর মশাই, তোমার ননদ আর তোমার স্বামী, আমরা 4 জনে মিলে আজকে তোমার জন্য স্পেশাল খাবার রান্না করেছি, কিন্তু আজকে আমরা সবাই মিলে তোমাকে খাইয়ে দেব। কি, আপনারা সবাই মিলে আমার জন্য রান্না করেছেন? বাবা, আপনিও রান্না করেছেন? আর পায়েল, তুমিও রান্না বান্না করতে পারো নাকি? সবার এত ভালোবাসা পেয়ে রিমা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে ভাবতেও পারে না যে তার সঙ্গে এটা কি হচ্ছে, কারণ আজ পর্যন্ত রিমার সঙ্গে এত ভালো ব্যবহার কেউ করেনি। আর নাইবা রিমা পরিবারের ভালোবাসা কখনো পেয়েছে। এমনকি রিমার বাবা মাও তাকে কখনো সময় দিত না, সবসময় তারা নিজেদের কাজেই ব্যস্ত থাকতো। আর রিমা তার শ্বশুর বাড়িতে এসে তার পরিবারের ভালোবাসা পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই রিমা শ্বশুর বাড়িতে খুবই হাসি খুশি দিন কাটাতে থাকে। এমনকি কিছুদিনের মধ্যে রিমা তার বাবা মাকেও ভুলে যায়। আর রিমা এরকম শ্বশুর বাড়ি পেয়ে নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে করে।